ওকে, তো কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো 6টা মেইন কারণ যে কারণে আপনার কানাডা স্টুডেন্ট ভিসা রিজেক্ট হতে পারে। তো আমার যে একটা প্রথম ভিডিও ছিল, যে ভিডিওটা আমি কথা বলছি 9টা স্টেপ কানাডায় পড়াশোনা করার জন্য, সো সেই ভিডিওটা রিগার্ডিং অনেকেই বলছেন যে আসলে কি এই 9টা স্টেপ কমপ্লিট করলে কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়া যায়, নাকি এখানে ভাগ্য বলতে অন্য কিছু আছে। তো সেখানে আমি অনেকের রিপ্লাই দিছি এবং এরপরে অনেক কমেন্টও পাইছি, পার্সোনাল মেসেজও আছে। সো আমি ভাবলাম যে প্রত্যেকজনকে পার্সোনালি রিপ্লাই করাটা একটু প্রবলেমেটিক হয়ে যায়, সো তার জন্য একটা ভিডিও বানাই। তো আজকের ভিডিওতে আমরা জানবো 6টা মেইন রিজন, যে রিজনগুলো কমপ্লিট যদি আপনি করতে পারেন, মানে রিজনগুলোকে যদি আপনি কভার আপ করতে পারেন, ফিল আপ করতে পারেন, সমস্যাগুলোকে দূর করতে পারেন, আশা করি আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স মানে 0.01%-এরও কম। আর যদি এরপরে এই সবগুলো কমপ্লিট করার পরে যদি আপনার ভিসা না হয়, তার মানে আপনি পৃথিবীর সব থেকে আনলাকি পারসন, মানে সেটা চান্স তো 0.001%। সো আমরা প্রথম রিজনটা চলে যাই। 1 নম্বর যে রিজন সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা। সো ব্যাংক স্টেটমেন্টে ইউজুয়ালি অনেকের ভুল ধারণা আছে। সেই ধারণাটা আমি একটু কমপ্লিট করে দিচ্ছি। ধরুন আপনি আন্ডার গ্রাজুয়েট পড়তে যাবেন, আপনার ইউনিভার্সিটির ফিসটা হচ্ছে $15,000 অ্যাপ্রক্সিমেটলি, আমি ধরলাম। তো $15,000  2 সেমিস্টার 1 বছরের জন্য। তাহলে আমরা 4 বছর ক্যালকুলেট করি। 4 বছর ক্যালকুলেট করলে আমাদের আসে অ্যাপ্রক্সিমেটলি $60,000। তো $60,000 বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে প্রায় 35-36 লক্ষ টাকার মতো। তো এখন আপনার ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ফিসটা তো আপনাকে পাঠিয়ে দিতে হয়। সো আপনি পাঠিয়ে দিলেন, মোটামুটি ধরেন কত 5 লাখ টাকার মতো আসলে পাঠিয়ে দিলেন। এরপরে আপনার ব্যাংকে দেখাইতে হবে 30 লক্ষ টাকা। বাট অনেকে মনে করে যে আমার ইউনিভার্সিটির ফিস হচ্ছে $15,000, তার মানে আমি 5 লক্ষ টাকা পাঠিয়ে দিছি, এরপর আমার ব্যাংকে 10-15 লাখ টাকা দেখাইলেও হবে। বাট এরকম না, আপনি টোটালটা ক্যালকুলেট করেন। ক্যালকুলেট করার পরে যে অ্যামাউন্টটা পাঠাইছেন আর যে অ্যামাউন্টটা বাকি আছে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। ধরেন যদি 30 লক্ষ টাকা হয়, আপনি 25 লাখ দেখান, দ্যাটস ফেয়ার। বাট আপনি যদি 15 লাখ দেখান, দ্যাটস নট ফেয়ার। সো এরকম করা যাবে না। আপনার যে 4 বছর বা 3 বছর যতদিনের কোর্স হোক, সেই কোর্সের ফুল অ্যামাউন্টটা আপনাকে দেখাইতে হবে আপনার ব্যাংকে। ফুল অ্যামাউন্টের যেটা পাঠিয়ে দিচ্ছেন ওটা বাদ দিয়ে অ্যারাউন্ড ফুল অ্যামাউন্ট, মানে ফুল দেখাইতে হবে এরকমও কিছু না, বেশি দেখাইতে হবে এমনও কিছু না। যে ফুল অ্যামাউন্টটা যদি 30 লাখ হয়, আপনি 25 লাখ দেখান, 22 লাখ দেখান, বাট এর নিচে আসবেন না। আর এখানে আরেকটা ব্যাপার আছে, অনেকে জিজ্ঞাসা করতে পারে যে আমার টাকা তো পোস্ট অফিসে আছে, সঞ্চয় ব্যাংকে আছে, এই সেই। তো এইখানে ব্যাপারটা কিছুটা এরকম যে ধরেন আপনার পোস্ট অফিসে যদি টাকা থাকে তাহলে পোস্ট মাস্টারের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হয়। আমার জন্য যেমন ছিল, আমার টাকাটা 2 জায়গায় ছিল, সো পোস্ট অফিস থেকে আমার সার্টিফিকেট নিতে হয়েছিল। আর সার্টিফিকেটের নিচে মাস্ট বি পোস্ট অফিসারের নাম থাকতে হবে এবং তার ফোন নাম্বার থাকতে হবে। তো এই হলো পোস্ট অফিসের ব্যাপারটা। সঞ্চয়ের ব্যাপারটাও কিছুটা এরকমই, মানে তার সেখান থেকে সার্টিফিকেট নিতে হয় যে আসলেও এত টাকা আছে সেখানে। আর ফর্মগুলো তাদের কাছে থাকে না, আপনার নিজেকে বানাই নিতে হবে, কিংবা যে কোনো কম্পিউটার দোকানে নিয়ে গেলেই বানাই দিবে। আর আমারটা আমি নিজে পার্সোনালি বানাইছিলাম, আমি আমি নিজে এডিট করে বাংলাদেশের যে পোস্ট অফিসের যে লোগো, সেই লোগো দিয়ে তারপর পোস্ট অফিসারের সাইন এবং স্ট্যাম্প যেগুলো ছিল সেগুলো দিয়ে নিয়েছিলাম। তো ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা ভালো মতো লক্ষ্য রাখবেন। মানে আমি যেভাবে ব্রেকডাউন করলাম, যদি 4 বছরের কোর্স হয় ফুল অ্যামাউন্ট ক্যালকুলেট করেন, আর যেটা পাঠাই দিচ্ছেন সেটা তো দিছেনই, তারপরে বাকি যতটা বেশি দেখান সম্ভব দেখান। তো এই হলো ব্যাংক স্টেটমেন্টের ব্যাপার। 2 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে IELTS এর ব্যান্ডটা 6 বা এর কম। ইউজুয়ালি এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তারপর আমি কনসিডারেশনে রাখছি যে ব্যান্ডটা যদি 6 বা 6 এর কম হয় তাহলে প্রবলেম হইতেই পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। সো ব্যান্ড যদি 6 এর কম হয়, ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনাটা একটু থাকে। বাট এটা নিয়ে তারা মানে ব্যাংকে, মানে যারা ভিসা করে, যে বাংলাদেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করলে তো সিঙ্গাপুর চলে যায়, আপনারা হয়তো জানেন এইটা। তো সিঙ্গাপুর গেলে তারাও অতটা ব্যান্ড নিয়ে খেয়াল করে না, কারণ ব্যান্ডটা ইউজুয়ালি ইউনিভার্সিটির উপরে, ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো আর তেমন একটা না। তারপরে এটা একটা কনসিডারেশনে রাখার ব্যাপার, যদি ব্যান্ডটা একটু কম থাকে তাহলে সমস্যা হতেই পারে। সো 6 বা এর কম, 6-এর উপরে উঠানোর চেষ্টা করেন, 6.5 যান, 7 যান, দ্যাটস বেটার। এরপরে ব্যাপারটা এটা একদমই মাস্ট, মানে জাস্ট 100% মাস্ট। এটা ছাড়া আপনার ভিসা হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিতেছি, যে কেউ গ্যারান্টি দিয়ে দিবে, এটা একদম ইজি ব্যাপার। তো এই জিনিসটা হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট। তো ট্যাক্স সার্টিফিকেট ইজ এ মাস্ট। আমার চ্যানেলের ভিডিও আছে, আপনি কষ্ট করে ভিডিওটা একবার দেখে নেন, আপনার মানে লাইফ সেভিং ইম্পর্টেন্ট ব্যাপার, এটা দেখতে হবে আপনার। সো ট্যাক্স সার্টিফিকেটটা আপনার লাগবে কিসের জন্য মাস্ট, সেটা আমি এখনই বলতেছি আপনাকে। সো ধরুন আপনি বাংলাদেশ থেকে, মানে ধরুন কিসে আপনি তো যাবেনই পড়তে, সো বাংলাদেশ থেকে কানাডায় পড়তে যাচ্ছেন, সেইখানের খরচটা তো আপনি তো বলেই যাচ্ছেন যে বাসা থেকে এত টাকা নিয়ে আমি পড়বো কানাডায়। সো ধরেন আপনার 4 বছরের ফি, যেমন আমি ফার্স্টেই বললাম, তো $60,000 মতো আসলো। তো আপনার প্যারেন্টস, মানে আপনার যারা স্পন্সর করতেছে, তারা আপনাকে 60 লক্ষ টাকা, মানে সরি 60 লক্ষ বললাম, $60,000। সো $60,000 দিয়ে পড়াবে আপনাকে ওইখানে, থাকা খাওয়ার খরচটাও দেওয়ার কথা বলতেছে তারা, বাট তারা বাংলাদেশে ট্যাক্সই দেয় না। মানে এটা তো হতেই পারে না। সো ট্যাক্সের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ শুড রিমেম্বার অল দ্য টাইম, কারণ ট্যাক্স সার্টিফিকেট ছাড়া ইট ইজ জাস্ট ইনকমপ্লিটেড অল দ্য ফাইলস। তো ট্যাক্স সার্টিফিকেট ইজ মাস্ট।
সো ট্যাক্স সার্টিফিকেটটা প্রপারভাবে যেমনি পারেন সেমনি ট্যাক্স সার্টিফিকেটটা ম্যানেজ করবেন। আর ট্যাক্স সার্টিফিকেটটা মিনিমাম 2 বছরের হইতে হবে, এটা মাথায় রাখবেন। 1 বছরের হইলে হবে না, 2 বছর, ওকে, 2 ইয়ার্স, রিমেম্বার দ্যাট ভালো মতো। এরপরে ব্যাপার, ফান্ড এক্সপ্লেনেশনটা প্রপার হয় নাই। সো আপনি যে কানাডায় পড়তে যাবেন সেখানে তো আপনার ফান্ড এক্সপ্লেনেশনটা দেখাইতে হবে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময়। সো ফান্ড এক্সপ্লেনেশন অনেক কিছু থাকতে পারে, যে আমার টাকাটা এইখান থেকে আসছে, ওইখান থেকে আসছে, এইভাবে আনছি, ওইভাবে আনছি, জায়গা বিক্রি করে আনছি, কিংবা আমার বাবা চাকরি করতো সেখান থেকে পেনশন পাইছি, কিংবা আমার বাবা বিজনেস করে সেখান থেকে পাইছি, আমাদের দোকান ভাড়া আছে, বাড়ি ভাড়া আছে, এইসব অনেক কিছুই থাকতে পারে। তো এই সকল ব্যাপারটা আপনার ফান্ড এক্সপ্লেনেশনে প্রপারভাবে দিতে হবে এবং প্রুফটাও সাথে থাকতে হবে, দ্যাটস জাস্ট মাস্ট। আর ফান্ড এক্সপ্লেনেশনের ব্যাপারে ভিডিওটা আমার চ্যানেল আছে, ওইটা মাস্ট দেখবেন। ওইটা দেখে ওইখানে যেভাবে আছে ওইরকমই, জাস্ট একটু আপ ডাউন আপনার নিজের মতো, মানে আপনার যে টাকা পয়সার অ্যামাউন্ট, যে ফিল্ড, সেগুলো ভালো মতো দেখায় ফান্ড এক্সপ্লেনেশনটা লিখবেন। ইট ইজ জাস্ট মাস্ট। ফান্ড এক্সপ্লেনেশনটা ভুল করলে চলবেই না। সো এটা জাস্ট দেখে নিন, এটা খুব ইম্পর্টেন্ট। আমার চ্যানেলে ভিডিও আছে, সো আর পিডিএফ ফাইলও আছে, আপনি ডাউনলোড করে দেখতে পারবেন। এরপর ব্যাপারটা হচ্ছে স্টাডি প্ল্যান বা এসওপি যেটা বলে আর কি। সো স্টাডি প্ল্যানের ভিডিওটা আমার চ্যানেলে আছে, ওইটাও দেখবেন, কারণ স্টাডি প্ল্যানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো স্টাডি প্ল্যানটাই মূলত আপনার ভিসা অফিসার যে আপনার ভিসাটা রিজেক্ট বা অ্যাপ্রুভ করে তারা পরে। সো স্টাডি প্ল্যানটা খুবই সুন্দরভাবে লিখবেন, গুছায় লিখবেন, এনি হাউ, লাইক ইট শুড বি পারফেক্ট অ্যাজ হেল। মানে আমার স্টাডি প্ল্যানের ভিডিওটা আছে, ওইটা মাস্ট দেখবেন। দেখে আপনার মতো আপনার সাবজেক্ট এটসেট্রা দিয়ে দেখবেন। মানে ভিডিওতে আমি সবকিছু বলছি, তো এখানে আর না বললাম। এরপরে ব্যাপারটা হচ্ছে নোটারি অ্যান্ড এফিডেভিট। সো নোটারি মানে হচ্ছে আপনার কাগজগুলো যে ভ্যালিড সেগুলো সত্যায়িত করা আর কি, এরকমই। আর এফিডেভিট হচ্ছে কোনো জায়গায় নাম ভুল বা কোনো কিছু ভুল থাকলে সেটা সংশোধন করা। এই নোটারি অ্যান্ড এফিডেভিট যেগুলো করতে হবে সেগুলো ভালো মতো নজর দিয়ে করবেন। সো আমি এখানে যেমন নোট করছি, যেমন বাড়ি ভাড়ার যে ডকুমেন্টস আছে সেগুলো নোটারি করতে হয় প্রুফ হিসাবে, দোকান ভাড়া, জায়গা জমি যেগুলো আছে ওগুলাকেও নোটারি করতে হয়, ইংলিশে ট্রান্সলেটেড করায়। সো নোটারিটা মাস্ট করবেন, কোনো কিছুতে ভুল থাকলে এফিডেভিটটাও করবেন। সো এই ছিল টোটাল 6টা ব্যাপার, ব্যাংক স্টেটমেন্টের ব্যাপার, আইএলটিএস, ট্যাক্স সার্টিফিকেট, ফান্ড এক্সপ্লেনেশন, স্টাডি প্ল্যান, নোটারি, এফিডেভিট। সো এই 6টা ব্যাপার যদি রিজন প্রবলেম, মানে এই 6টা কনসেপ্ট কি বলবো আমি বুঝতে পারতেছি না, মানে এই 6টা কারণকে যদি আপনি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে পারেন, আশা করি আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই। কারণ তারা তো স্টুডেন্ট হিসেবে আপনাকে নিতে চাচ্ছে, বাট আপনি যদি কাগজগুলো ভ্যালিড না দেখাতে পারেন তাহলে এলো মেন সমস্যা। বাট আপনি এখানে যেহেতু কাগজগুলো সব ভ্যালিড দেখাইতেছেন তাহলে সমস্যা তো থাকার কোনো কারণ নাই। এরপরে ফাইনাল একটা জিনিস আছে, সেটা আমি এই 6টার সাথে ইনক্লুড করি নাই, সেটা 7 নম্বর ব্যাপার। সেটা হচ্ছে আপনি যদি দুনিয়ার সব থেকে আনলাকি পার্সন হয়ে থাকেন তার জন্যে। তো ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট আপনি অ্যাপ্লাই করলেন, ভিসা পেলেন না, সেকেন্ড অ্যাপ্লাই করলেন, তাও পেলেন না, 3 নাম্বার বার অ্যাপ্লাই করেন, এই সবগুলো ফিল আপ করছেন একদম কমপ্লিটলি, আপনি জানেন যে হ্যাঁ আমি 100% অ্যাকুরেটলি সবগুলো কমপ্লিট করছি, বাট এখনো ভিসা পাইতেছি না, তাহলে আমি বলবো আপনি অ্যাটলিস্ট 3 বার ট্রাই করেন। যদি না পান তাহলে আপনি এসবের ছেড়ে দেন, মানে এরপর আর কিছু দরকারই নেই। মানে সবগুলো কমপ্লিট করার পরে যদি আপনাকে ভিসা না দেয় তাহলে এখন আর মানে কি বলবেন, আপনার তো কিছু বলার নাই। এনিওয়ে, সো এই 6টা কমপ্লিট করার পরে আশা করি ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই। বাট এখানে একটা ব্যাপার আছে, 3 বার যে বলছি, আমার এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ড না মানে বড় ভাই ফ্রেন্ড মিক্সড আর কি। তো উনি 5 বার অ্যাপ্লাই করছিল আমেরিকার ভিসার জন্য। সো তারপরে ওনার ভিসা হয়েছে। সো 5 বার অ্যাপ্লাই করছিল, চিন্তা করে দেখেন, 5 বার মানে 6 বার হয়েছে, মানে 5 বার অ্যাপ্লাই করছে, হয় নাই, 6 নাম্বার বার হয়েছে। সো ইট ইজ জাস্ট রিডিকুলাস হাউ মাচ টাইম হি হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য ভিসা, বাট ফাইনালি হি গট দ্য ভিসা। সো আই এম জাস্ট হ্যাপি। হইতে পারে এরকম, তো আপনার নিজেকে সব থেকে আনলাকি ভাবার দরকার নাই, 3 বার অ্যাপ্লাই করে দেখেন, সবগুলো ফিল আপ করে। আমার যে বড় ভাই বা ফ্রেন্ড গেছে, সো উনার হলো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে মেইন প্রবলেম ছিল, আর হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট দিছিল না, এই হলো উনার প্রবলেম ছিল। এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। আর কি, আর তো কিছু নাই, আজকের ভিডিওতে এই পর্যন্তই। 6টা রিজন ছিল, বলে দিলাম। এরপর ভিডিওতে হয়তো আইএলটিএস নিয়ে কথা বলবো, কারণ ওইটা নিয়ে অনেক রিকোয়েস্ট আসছে। এনিওয়ে, তাপমাত্রায় থাকা যাইতেছে না। গুড বাই।